নমস্কার। আমাদের আজকের গল্প টাকের ওষুধ। গভীর রাত। রাজা ঘরের দরজা খুলে বেরোলেন। এখন কেউ জেগে নেই। রাজা চুপি চুপি চলে এলেন রাজপ্রাসাদের ছাদে। একা একা তিনি কাঁদতে চান। সারাদিনে তিনি একটুও কাঁদার সুযোগ পান না। সব সময় অনুচররা তাকে ঘিরে থাকে। রাজ সিংহাসনে বসে যদি কখনো এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হওয়ার চেষ্টা করে, সঙ্গে সঙ্গেই অনুচরেরা উদ্বিগ্ন হয়ে কাছে ছুটে আসে। তখন কি রাজা বলতে পারেন, আমাকে একটু কাঁদার সুযোগ দিন? অথচ তার মনের মধ্যে কত দুঃখ জমা হয়ে আছে সে কথা কেউ বুঝতেই পারে না। সেই জন্য অনেক ভেবেচিন্তে তিনি ঠিক করেছেন গভীর রাতে একা একা ছাদে গিয়ে কাঁদবেন। কেউ বাধা দিতে আসবে না। মনের খুশিতে যতক্ষণ ইচ্ছা কাঁদতে পারবেন। ছাদে এসে রাজার বুক ঠিপ ঠিপ করছে। এই বুঝি সামনের গাছ থেকে মামদভূত নেমে এসে গলা টিপে ধরল। উনি শুনেছেন রাতে রাজপ্রাসাদের ছাদে মামদভূত তার সঙ্গীদের সাথে লুকোচুরি খেলে। ভূতের খপ্পরে পড়ে যদি প্রাণ নিয়ে টানাটানি হয়, কেউ বাঁচাতে আসবে না। আর্তচিৎকার কোনো ঘুমন্ত মানুষের কানে গিয়ে পর্যন্ত পৌঁছাবে না। রাজা কান্নার কথা ভুলে গিয়ে পালিয়ে আসার জন্য যেই পা বাড়িয়েছেন, অমনি পেছন থেকে কে যেন ল্যাং মারল। রাজা মুখ থুবড়ে পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলে নিলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি চিৎকার করে বললেন, আড়ালে লুকিয়ে না থেকে সামনে এসে দাঁড়াও। এত বড় সাহসের রাজাকে ল্যাং মারতে এতটুকু সংকোচ হলো না? বাতাসে ভাসছে খিলখিল হাসির শব্দ। রাজার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তিনি ছাদ থেকে নেমে আসতে পারলে বাঁচেন। তিনি দরজার সামনে আসতেই এক বিরাট হাত পথ আটকে দিল। তারপরেই শুনতে পেলেন, তুমি রাজাই হও আর গজাই হও, আমাদের সঙ্গে লুকোচুরি না খেললে তুমি কিছুতেই আজ এখান থেকে যেতে পারবে না। রাজা অত্যন্ত বিনয়ী হয়ে বললেন, আমার 60 বছর বয়স হয়েছে। এই বৃদ্ধ বয়সে লুকোচুরি খেলার ধকল আমি সহ্য করতে পারবো না। তাছাড়া কেউ যদি আমাকে খেলতে দেখে, আমাকে নিয়ে উপহাস করবে। তখন রাজা হিসেবে আমার আত্মসম্মান বজায় রাখা বড় মুশকিল হয়ে পড়বে। তবে তুমি ছাদে এসেছিলে কেন? আমাদের খেলা ভণ্ডুল করতে? রাজার মুখে কোনো কথা নেই। যে উদ্দেশ্যে তিনি ছাদে এসেছিলেন তা প্রকাশ করতে পারছেন না। ওরা যদি সারা রাজ্য জুড়ে এই গোপন ইচ্ছার কথা রটিয়ে দেয়, তবে কারো কাছেই রাজার মুখ দেখাতে পারবেন না। আড়ালে আবডালে ফিক ফিক করে লোকে হাসবে। রাজাকে চুপ করে থাকতে দেখে ভূতেরা উত্তেজিত হয়ে বলল, কথা না বলে এখনই মাথায় এমন গাঁটটা মারবো যে 1 মাস নিজের নাম মনে করতে পারবে না, রাজ সিংহাসনে বসার ইচ্ছাটাও হারিয়ে যাবে। রাজা আতঙ্কিত হয়ে উঠলেন। তাই তিনি মুখ খুলতে বাধ্য হলেন। আমি তোমাদের আমার মনের কথা জানাবো, কিন্তু তোমাদের কথা দিতে হবে আমি যা বলবো তা কারো কাছে প্রকাশ করতে পারবে না। যদি প্রকাশ করো তবে এই রাজ্য ছেড়ে তোমাদের চিরকালের জন্য চলে যেতে হবে। রাজার এই শর্ত ওরা মেনে নিল। রাজা তখন বললেন, আমি একা একা কাঁদতে চাই, তাই ছাদে এসেছি রাতের অন্ধকারে। এমন উপযুক্ত সময় সারাদিন আমি কিছুতেই খুঁজে পাইনি। রাজা কাঁদতে চান এমন কথা ভূতেরা জীবনে কখনো শোনেননি। ওরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কেন? তুমি কেন কাঁদতে চাও? তোমার তো কোনো দুঃখ থাকা উচিত না। দুঃখ আমার একটাই, আমার মাথায় টাক পড়ছে। প্রতিদিন চিরুনি দিয়ে আঁচড়ালে গোছা গোছা চুল উঠে আসে। কত ওষুধ খেয়েছি, কিন্তু চুল ওঠা বন্ধ হয় না। একেই বয়স বাড়ছে, আবার যদি টাকও বাড়তে থাকে, তবে সিংহাসনের রাজা হিসেবে আমাকে মানবে না। তোমরা যদি পারো আমার টাকে চুল গজাবার ব্যবস্থা করে দাও। রাজার দুঃখের কথা শুনে ভূতেরা সত্যিই খুব কষ্ট পেল। ওদের সর্দার মামদভূত বলল, ঠিক আছে, আমি আপনার টাকা আর বাড়তে দেব না। আমার পিসে মশাই খুব নাম করা কবিতেজ, তাকে জানালেই তিনি ঠিক ওষুধ বাতলে দেবেন। উনি কোথায় থাকেন? সে অনেক দূরে। ও যে হট্টগোল যোগ নামে একটা রাজ্য আছে, তার শেষ প্রান্তে নিম গাছের মাথায় তার চেম্বার। তিনি বেশ ভালো চিকিৎসা করেন। নিম গাছে যখন তিনি থাকেন, তখন ভালো কভারেজ তাকে হতেই হবে, কারণ নিম গাছে থাকতে কোনো ভূতেই ভালোবাসে না। শরীর স্বাস্থ্য সম্পর্কে উনি বেশ সচেতন, তাই ওই নিম গাছেই তিনি বেছে নিয়েছেন থাকার জন্য। তাছাড়া ওখানে বায়ু দূষণের কোনো ভয় নেই, বেশ ফাঁকা জায়গা, বাতাসে ধোয়ার উৎপাতও নেই। রাজাকে নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়ে মামদভূত আবার বলল,
আমি কালকেই পিসেমশাইকে এখানে নিয়ে আসছি। আপনি ঠিক সময় ছাদে চলে আসবেন। পরের দিন রাতে কবিরাজ এসেছেন মামদভূতের সঙ্গে। রাজার জন্য অপেক্ষা করছেন। রাজার পাত্তা নেই। কবিরাজ খেপে উঠলেন, বললেন, তুই মামদোবাজি পেয়েছিস নাকি? হ্যাঁ, আমাকে অত দূর থেকে টেনে আনলি অথচ রোগীর দেখা নেই। রাজা এলেন, বেশ হাঁপাচ্ছেন। কবিরাজকে দেখেই চিনতে পেরেছেন। রাজা বললেন, আমি সময় মতো আসতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। দরজা খুলে আমি যেই বেরোতে যাব, অমনি দেখি দরজার সামনে বসে আছে এক প্রহরী, জুল করে আমার দিকেই তাকিয়ে। আমি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেছিল। ঘুম ভাঙতেই আবার দরজা খুললাম। এবার দেখি প্রহরী ঘুমে ঢুলছে। সেই সুযোগেই এক ছুটে ছাদে এলাম। কবিরাজ বললেন, আপনি একটু জিরিয়ে নিন, হাঁপ কমলে আমি আমার কাজ শুরু করব। মিনিট 15 বিশ্রাম নিতে রাজা স্থির হতে পারলেন। কবিরাজ বুক, পিঠ, জিভ, রক্তচাপ পরীক্ষা করে বললেন, আপনার টাকে আবার চুল গজাবে। আমি একটা তেল দিয়ে যাচ্ছি। দুপুরে খেতে বসার আগে আর রাতে বিছানায় শোয়ার আগে মাথায় ভালো করে লাগাবেন। 1 সপ্তাহের মধ্যে যদি চুল না গজায় তাহলে আমার নামে একটা আরশোলা পুষবেন। আরশোলা পোষা সম্ভব কিনা এই প্রশ্ন তুলে কবিরাজকে ডাকাতে চাইলেন না রাজা। হাতে তেলের শিশিটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে কবিরাজকে বললেন, আপনার মাথায় তো মাত্র কয়েক গাছা চুলই অবশিষ্ট, তাহলে আপনি কেন এই তেল ব্যবহার করছেন না? এই তেল আমি নিজেই তৈরি করেছি, তাই আমি নিজে ব্যবহার করতে পারি না। কবিরাজি শাস্ত্রে কিছু নিয়ম লেখা আছে, এই নিয়মটা তারই মধ্যে একটা। রাজা এই যুক্তি মেনে নিয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে কত টাকা দিতে হবে? খুব বেশি নয়, মাত্র 9 টাকা 40 পয়সা। 5 টাকা ওষুধের দাম আর যাতায়াতের ভাড়া 4 টাকা 40 পয়সা। রাজা শুনে বেশ ঘাবড়ে গেলেন। এই সামান্য কয়েকটা টাকা নিয়ে উনি করবেন কি? আজকের দিনে এত কম টাকার বিনিময়ে চিকিৎসার কাজ করে বেঁচে থাকাই মুশকিল। হঠাৎ রাজা শুনতে পেলেন সিঁড়ি বেয়ে উঠে আসছে ধূপধাপ পায়ের শব্দ। ঘর ফাঁকা দেখে প্রহরীরা খুঁজতে খুঁজতে ছাদে আসছে। রাজা উদ্বিগ্ন হয়ে বললেন, আপনারা এখনই পালিয়ে যান, প্রহরীরা আপনাদের আক্রমণ করতে পারে। মামতাবোধ গর্জে উঠল। আমি থাকতে ওদের সাহস হবে না আমাদের আক্রমণ করতে। রাজা বুঝলেন এই রাতে ছাদের ওপর তুল কালাম কাণ্ড বেঁধে গেলে সকলেরই ঘুমের ব্যাঘাত। তাই তিনি হাত জোর করে বললেন, আমাকে বিপদে না ফেলে আপনারা এখনই এখান থেকে চলে যান। কবিরাজ বললেন, আমার টাকা না নিয়ে আমি কিছুতেই যাব না। রাজা বললেন, আমি সময় সুযোগ মতো আপনার টাকা পাঠিয়ে দেব। কিন্তু তখন কিন্তু বেশি টাকা গুনতে হবে। আপনি যতদিন দেরি করবেন আমার টাকার পরিমাণ তত গুণ বেড়ে যাবে। হিসেব ভুল হলে আমি আপনাকে নাজেহাল করে ছাড়বো। প্রহরীরা হুড়মুড় করে ছাদে এসে দেখে রাজা একা একা বসে আছেন। তিনি তেলের শিশিটা কোমরে গুজে লুকিয়ে ফেলেছেন। প্রহরীরা রাজাকে পাঁচাকোলা করে নিচে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। রাজা ঘুমানোর ভান করে পড়ে রইল। প্রহরীরা ঘর থেকে বেরোতেই দরজা বন্ধ করে দিলেন। রাজা নিশ্চিন্তে গিয়ে দাঁড়ালেন আয়নার সামনে। তেলের শিশি হাতে নিয়ে ছিপি খুললেন। কি বিদঘুটে গন্ধ, অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়। রাজা হাতে বেশ কয়েক ফোঁটা তেল ঢেলে আয়েশ করে মাথার টাকে লাগাতে শুরু করলেন। মাথা বেশ ঠান্ডা হয়ে গেল। কিছুটা তেল লেগেছে চুলে। চিরুনি দিয়ে চুল আঁচড়াতেই চোখ ছানা বড়া। যেটুকু চুল মাথায় ছিল সবই বাসি ফুলের মতো ঝরে গেল। এখন পুরো মাথা জুড়ে এক পেল্লাই টাক। রাজা হাউমাউ করে কেঁদে উঠে প্রলাপ করতে শুরু করলেন, আমাকে ডাহা ঠকিয়েছে, আমি এর প্রতিশোধ নেব। আয়নাতে প্রতিফলিত টাক যেন মৃদু মৃদু হেসে রাজাকে বিদ্রুপ করতে চাইছে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।